নমস্কার, সবাইকে গল্প নিরে স্বাগত। আজকের গল্প বোঝা। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পুরো গল্পটা শোনার অনুরোধ রইল। কানে হেডফোন দিয়ে চুপচাপ শুনতে থাকুন গল্প নিরের গল্পগুলি। আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের গল্প বোঝা। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিবাহ সাগরপুরে আজ মহা ধুমধাম। রোশন চৌকি আর ঢাকের বাদ্যে গ্রাম সরগরম। সপ্তাহ ধরিয়া যে কি কাণ্ড বাঁধিয়া গিয়াছে তাহা গ্রামের এবং তৎপার্শ্ববর্তী 4-5 ক্রোশের সকল লোক জানে। এই রাজসূয় যজ্ঞে ঢাক ঢোলের এমন মহান একত্র সমাবেশ, সানাই দলের এমন আদর্শ ঐক্যভাব, কাংস নির্মিত বাদ্যযন্ত্রের এমন প্রচণ্ড বিক্রম দেখা গিয়াছিল যে গ্রামের লোক ইতিপূর্বে এমন কাণ্ড কখনো আর দেখে নাই। রং বেরং বাদ্যযন্ত্রের সাহায্যে মনুষ্য শ্রেণীর যে আনন্দ কোলাহল উত্থিত হইয়াছে তাহাতে গ্রামের পশুগুলো অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে। বিশেষ গরু বাছুরের দল ঢাক ঢোলের আত্মদ্রোহিতায় তাহাদের মর্মপীড়ার আর সীমা নাই। এত সমারোহের কারণ একটা নাবালক চতুর্বর্ষীয় বালকের বিবাহ। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষ করিয়াই এমন কাণ্ড বাঁধিয়া গিয়াছে। হরদেব মিত্র বেশ বড়লোক। প্রায় 25-26 হাজার টাকা তাহার বাৎসরিক আয়। পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র। হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে সে পড়ে। অত অল্প বয়সে বিবাহের কারণ একমাত্র সত্যেন্দ্রর মাতার বধূমুখ দেখিবার একান্ত সাহস। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলার সহিত সত্যেন্দ্রর বিবাহ হইয়া গেল। রাঙা বউ সত্যেন্দ্র মহাসুখী। 10 বছরের টুকটুকে ছোট বউটির মুখ দেখিয়া সত্যেন্দ্র জননী বিশেষ হৃষ্টচিত্তে হইলেন। বিবাহের পরবৎসরই হরদেববাবু বধূ আনিলেন। কারণ গৃহিণীর এইরূপ অভিসন্ধি ছিল না যে বধূকে পিতৃগৃহে রাখিয়া দেন। তিনি প্রায়ই বলিতেন, বিবাহ হইলে মেয়েকে আর বাপের বাটিতে রাখিতে নেই। মতটা মন্দ নহে। সত্যেন্দ্র পাঠের সুবিধার জন্য হরদেববাবুকে সস্ত্রীক কলকাতাতেই থাকিতে হইত। সরলা কলকাতায় আসিল। অল্প বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সরলা হরদেববাবুর সহিত কথা কহিত। এমনকি সত্যেন্দ্র উপস্থিত থাকিলেও সে শ্বশুর ঠাকুরনের সাথে কথা বলিত। গৃহিণীর তাহাতে সুখ ভিন্ন, অসুখ ছিল না। কিছুদিন পরে কামাখ্যাবাবু সরলাকে একবার বাটি লইয়া গেলেন। তাহার 2-1 মাস পরে সত্যেন্দ্র একদিন রাগ করিয়া বলিয়াছিল, বইগুলোতে ছাতা ধরেছে, দোয়াতের কালি শুকিয়ে গেছে, এমন একজন নেই যেগুলো দেখে। কথাটা মা বুঝিলেন। হরদেববাবুরও কানে গেল। তিনি হাসিয়া বউ আনিতে পাঠাইলেন। লিখিলেন, আমার বাটিতে বড় গোলযোগ উপস্থিত হইতেছে। মা ভিন্ন বোধ হয় থামিবে না, সুতরাং মাকে পাঠাইয়া দেবেন। আবার সরলা আসিল। সত্যর ছোটোখাটো কাজগুলি সেই করিত। বইগুলি ঝাড়িয়া মুছিয়া সাজাইয়া রাখা, কলেজের কাপড় জামাগুলি ঠিক করিয়া রাখা, অর্থাৎ তাড়াতাড়িতে 2 হাতে 2 রকমের বোতাম, কিংবা আহার করিতে অত্যন্ত বিলম্ব হইয়া গিয়াছে। কলেজের 1 ঘন্টা যায় সময়ে এক পায়ে কার্পেটের অপর পায়ে বার্নিশ করা জুতো সে না পরিয়া ফেলে। ফর্সা জামার ওপর রজক ভবনে শুভাগমনের জন্য প্রস্তুত চাদরের জুলুম না হয়, এই সব কাজগুলি সরলাই দেখিত। সরলা না থাকিলে এই সব গণ্ডগোল প্রায়ই ঘটিত।
এমন অন্যমনস্ক লোক কখনো কেহ দেখে নাই। এই সকল কাজ সরলা ভিন্ন অপর কাহারও দ্বারা হইত না বটে, আর হইলেও সত্যেন্দ্রর পছন্দ হইত না বলিয়াও বটে। কাজগুলি সরলাই করিত। সুশীলার ছেলের অন্নপ্রাশন। সুশীলা সরলার বরদিদি, তাহার ছেলের ভাত। সুতরাং কামাখ্যাবাবু দৌহিত্রের অন্নপ্রাশন উপলক্ষে সরলাকে বাটি লইয়া যাইবার জন্য কলকাতায় আসিলেন। সরলার দিদি সরলা ও সত্যেন্দ্রকে যাইবার জন্য বিশেষ অনুরোধ করিয়া পত্র লিখিয়াছে। বিশেষ সরলা প্রায় 3 বৎসর যাবৎ দিলজানপুরে যায় নাই। সত্যেন্দ্র যখন যাইতে সম্মত হইল, তখন কামাখ্যাবাবু পরমানন্দে জামাতা কন্যা লইয়া দেশে আসিলেন। গৃহিণী বহু দিবসের পর তাহাদিগকে পাইয়া অত্যন্ত আহ্লাদিতা হইলেন। যাহার ছেলের ভাত সে আসিয়া দুইজনকেই অনেক কথা শুনাইয়া দিল, অনেক রকমে আপ্যায়িত করিল। শুভকর্ম নির্বিঘ্নে সমাধা হইয়া যাইবার পর সত্যেন্দ্র বাটি যাইতে চাহিল, কিন্তু গৃহিণী তাহাতে বিশেষ আপত্তি করিলেন। বলিলেন, এতদিন পরে এসেছ, আর কিছুদিন থাকতে হবে। সরলাও ছাড়িল না। সুতরাং আরও 2-4 দিন থাকতে সত্যেন্দ্র সম্মত হইল। 2-4 দিন কাটিয়া গেল, তবু সরলা ছাড়িতে চাহে না। কিন্তু না যাইলেও নহে, পড়াশোনার বিশেষ ক্ষতি হয়, পরীক্ষার অধিক বিলম্ব নেই। আসিবার সময় সরলা জিজ্ঞাসা করিলেও, আমাকে আবার কবে নিয়ে যাবে? সত্যেন্দ্র কহিল, যখন যাবে তখনই। তাহলে আমাকে 10-12 দিন পরেই নিয়ে যেও। সত্যেন্দ্র অতিশয় আহ্লাদিত হইল। সে এতটা ভাবে নাই। তখন অশ্রুজলের মধ্যে সরলা স্বামীকে বিদায় দিয়া হাসিয়া বলিল, দেখো, আমার জন্য যেন ভেবো না, আর রাত্রি পর্যন্ত পড়ে যেন অসুখ না হয়। রাত্রি 10টার অধিক না পড়িবার জন্য সরলা বিশেষ করিয়া মাথার দিব্যি দিয়া দিল। কি একটা উদাসপাড়া প্রাণ লইয়া সত্যেন্দ্র সেই দিন কলকাতায় পৌঁছিল। সত্যেন্দ্রনাথ একখানা পুস্তক লইয়া বসিয়াছিল। পুস্তকের পৃষ্ঠার সহিত মনের একটা বিষম দ্বন্দ্বযুদ্ধ চলিয়াছিল। সত্যেন্দ্র গণিয়া দেখিল সমস্ত দিনে মোটে 26 লাইন পড়া হইয়াছে। দুঃখিতভাবে সে ভাবিল, বাহ, এইরকম পড়লেই পাশ হব। ক্রমে দুঃখে ঈষৎ ক্রোধে পরিণত হইল। সে ভাবিল সমস্ত পোড়ামুখী শরৎদোষ। এই 5 দিন এসেছি, একটুকুও পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলেই আলো নিভিয়ে দেয়। একে কোথাও পাঠিয়ে দিলে ভালো করে পড়ব। ঠিক উল্টো, কালই তাকে আনতে যাব, না হলে লজ্জার খাতিরে কি ফেল হব? এ কি বটে সরলা, বেশ বুঝিয়াছ। অন্তর্দাহে তাহারা শুকাইয়া কাঠ হইয়া যাউক, 1 ফোঁটা জলও যেন না পড়ে। অশ্রু স্ত্রীলোকের জন্য, পুরুষের তাহাতে হাত দেবার অধিকার নেই। যন্ত্রণায় পুড়িয়া যাও, কাঁদিতে পাইবে না, কাঁদিলে স্ত্রীলোক হইয়া যাইবে। সরলা, এই ব্যবস্থা কি তোমরাই করিয়াছ? সরলা স্বামীর হাত আপনার হাতে টিপিয়া ধরিয়া কাঁদিয়া বলিল, পরজন্ম বিশ্বাস করো কি? সত্যেন্দ্র কাঁদিতে কাঁদিতে বলিল, করতাম কি না জানি না, কিন্তু আজ হতে সম্পূর্ণ বিশ্বাস করব। সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পাইল। ঔষধ খাওয়াইবার সময় হইয়াছে দেখিয়া কামাখ্যাবাবু, হরদেববাবু এবং ডাক্তারবাবু কক্ষে প্রবেশ করিলেন। ডাক্তার নাড়ি টিপিয়া বলিলেন, আশা বড় কম, তবে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছায় পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হইল। সন্ধ্যার সময় হরদেববাবু সত্যেন্দ্রকে লইয়া কলকাতায় ফিরিলেন। আবার বিবাহ, কি যেন কি একটা হইয়া গিয়াছে। রাজশয্যায় শয়ন করিয়া ইন্দ্রত্বের সুখ কথঞ্চিত উপলব্ধি করিতেছিলাম। টানিয়া কে যেন সুখের স্বপ্নটুকু ভাঙিয়া দিয়াছে। অর্ধরাত্রে উঠিয়া বসিয়াছি, ঘুম ভাঙিয়া গিয়াছে। আমার আজীবন সহচর সেই অর্ধ ছিন্ন খট্টায় শুইয়া আছি। আমি কাঁদিব না হাসিব? সুখের স্রোতে অনন্তে ভাসিয়া যাইতেছিলাম। হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আবদ্ধ হইয়া গিয়াছি। আর বুঝি কখনো ভাসিয়া যাইতে পাইব না। সব যেন উল্টাইয়া গিয়াছে। জীবনের কেন্দ্র পর্যন্ত কে টানিয়া
পরিধির বাইরে লইয়া গিয়াছে। কিছুই যেন আর ঠাওর হয় না। এ কি হইল? নিশীতে সত্যেন্দ্রনাথ জানলায় বসিয়া সাগরপুরের অন্ধকার দেখিতেছিল। গাছগুলো কি একটা নিস্তব্ধ ভাব সত্যেন্দ্রর সহিত বিনিময় করিতেছিল। শোঁ শোঁ করিয়া নৈশ বাতাস বহিয়া গেল, কিছু বলিয়া গেল না। বলিল বই কি, সেই এক কথা। সব জিনিসেই সেই এক কথা বলিয়া বেড়ায়। হইয়াছে কি, পাপিয়া আর চোখ গেল বলে না, ঠিক যেন বলে মরে গেল। বউ কথাকেও পাখিও আর আপনার বোল বলে না, সেও বলে বউ মরে গেছে। সব জিনিস ওই একই কথা বারবার কহিয়া বেড়ায়। কেন? শোঁ শোঁ করিয়া নৈশ বাতাস যেন ওই কথাই কহে, নেই নেই, সে নেই। কেমন আছো সত্য? মাথাটা কি বড় ধরিয়াছে বলিয়া বোধ হয়। সে তো আজ অনেক দিন হইল, একটু শোও নাই ভাই। চিরকাল কি একইভাবে ওই জানলায় বসিয়া থাকিবে? সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখিতেছিল। যেটি সর্বাপেক্ষা ক্ষীণ, সেটিকে বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিল। চক্ষু মুদিতে সাহস হয় না, পাছে সেটা হারাইয়া যায়। দেখিতে দেখিতে ক্লান্ত হইলে সেইখানেই সে ঘুমাইয়া পড়ে। প্রভাতে নিদ্রাভঙ্গ হইলে আবার সেটিকে দেখিবার চেষ্টা করে। আলো ভালো লাগে না, জ্যোৎস্নায় আর আমোদ হয় না। অত ক্ষীণালোক বিশিষ্ট নক্ষত্র কি আলোকে দেখা যায়? সত্যেন্দ্র এমএ পরীক্ষায় ফেল হইয়া গিয়াছে। পাশ হইবার ইচ্ছেও আর নেই, উৎসাহ নিবিয়া গিয়াছে। পাশ করিলে কি নক্ষত্র কাছে আসে? হরদেববাবু সপরিবারে দেশে চলিয়া আসিয়াছেন। সত্যেন্দ্র বলে সে বাটি হইতেই ভালো পরীক্ষা দিতে পারিবে। শহরের অত গণ্ডগোলে ভালো পড়াশোনা হয় না। সত্যেন্দ্র এখন এক রকমের লোক হইয়া গিয়াছে। মুখখানা দেখিলে বোধ হয় যেন বহুদিন কিছু খাইতে পায় নাই, যেন মস্ত পীড়া হইতে সম্প্রীতি আরোগ্য লাভ করিয়াছে। দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া ফটোগ্রাফ ঝাড়িয়া ধুলো পরিষ্কার করে। নিজের পুরাতন পুস্তকগুলি সাজাইতে বসে। হারমোনিয়ামের ঝাঁপ খুলিয়া মিছিমিছি পরিষ্কার করে। সরলার পরিষ্কৃত পুস্তকগুলি আরও পরিষ্কার করে। ভালো ভালো কাগজ খাম লইয়া সরলাকে পত্র লিখিয়া কি একটা শিরোনামা দিয়া নিজের বাক্সে বন্ধ করিয়া রাখে। সত্যেন্দ্রনাথ, তুমি একা নও, অনেকের কপাল তোমারই মতো অল্প বয়সে পুড়িয়া যায়। সকলেই কি তোমার মতো পাগল হয়? সাবধান। সত্য, সকলেরই একটা সীমা আছে। স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা নির্দিষ্ট আছে। যদি সীমা ছাড়াইয়া যাও, কষ্ট পাইবে, কেহ রাখিতে পারিবে না। সত্যেন্দ্রর জননী বড় বুদ্ধিমতী। তিনি একদিন স্বামীকে ডাকিয়া বলিলেন, সত্য আমার কি হয়ে গেছে দেখেছ? কর্তা বলিলেন, দেখেছি তো, কিন্তু কি করি? আবার বিবাহ দাও, ভালো বউ হলে সত্য আবার হাসবে, আবার কথা হবে। সেদিন সত্য আহার করিতে বসিলে জননী বলিলেন, আমার একটা কথা শুনবে? কি? তোমাকে আবার বিবাহ করিতে হইবে। সত্য হাসিয়া কহিল, এই কথা? তা বুড়ো বয়সে আবার ওসব কেন? মা পূর্ব হইতেই অশ্রু সঞ্চিত করিয়াছিলেন, সেগুলি এখন বিনা বাক্যব্যয়ে নামিতে আরম্ভ করিল। মা চক্ষু মুছিয়া বলিলেন, বাবা, সেই 21 বছর বয়সে কেউ বুড়ো হয় না, কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছে হয় না। কিন্তু আমি আর একা থাকতে পারি না। পরদিন প্রাতে হরদেববাবু সত্যেন্দ্রকে ডাকিয়া ওই কথাই বলিলেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেববাবু বুঝিলেন মৌন ভাব সম্মতির লক্ষণ মাত্র। সত্যেন্দ্র ঘরে আসিয়া সরলার ফটোর সম্মুখে দাঁড়াইয়া কহিল, শুনছ সর, আমার বিয়ে হবে। ফটোগ্রাফ কথা হইতে পারে না, পারিলে কি বলিত? বেশ তো, বলিত কি? নলিনী সত্যেন্দ্র এবার কলকাতায় বিবাহ হইল। শুভ দৃষ্টির সময় সত্যেন্দ্র দেখিল মুখখানি বড় সুন্দর, হইও সুন্দর। সে তথাপি ভাবিল তাহার মাথায় একটা বোঝা চাপিল। বিবাহের পর 2 বৎসর নলিনী পিতৃগৃহে রহিল। 3য় বৎসরে সে শ্বশুরভবনে আসিয়াছে। গৃহিণী নতুন বধূর চাঁদপানা মুখ দেখিয়া আবার সরলাকে ভুলিবার চেষ্টা করিলেন, আবার সংসার পাতিবার চেষ্টা করিলেন। রাত্রিরে যখন দুজনে পাশাপাশি শুইয়া থাকে,
তখন কেহই কাহারও সহিত কথা কহে না। 1109। না, নলিনী ভাবে কেন এত অযত্ন। সত্য ভাবে এ কোথাকার কে যে আমার সরোজ জায়গায় শুইয়া থাকে। নতুন বধূ লজ্জায় স্বামীর সহিত কথা কহিতে পারে না। সত্যেন্দ্র ভাবে কথা কহে না ভালোই। একদিন রাত্রে সত্যেন্দ্রর ঘুম ভাঙিয়া যাইলে সে দেখিল শয্যায় কেহ নাই। ভালো করিয়া চাহিয়া দেখিল কে একজন জানলায় বসিয়া আছে। জানলা খোলা, খোলা পথে জ্যোৎস্নালোকে প্রবেশ করিয়াছে। সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের ক্রিয়দংশ দেখিতে পাইল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোকে মুখখানি বড় সুন্দর দেখাইল। কান পাতিয়া সে শুনিল নলিনী কাঁদিতেছে। সত্য ডাকিল, নলিনী। নলিনী চমকিয়া উঠিল। স্বামী আহ্বান করিয়াছেন। অন্য মেয়ে কি করিত জানি না, কিন্তু নলিনী ধীরে ধীরে আসিয়া নিকটে বসিল। সত্যেন্দ্র বলিল, কাঁদছ কেন, কাঁদছ কেন? অশ্রুবেগ দ্বিগুণ মাত্রায় বহিতে লাগিল। তাহার 16 বৎসর বয়সে স্বামীর এই আদরের কথা। অনেকক্ষণ চাপিয়া চাপিয়া কাঁদিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে সে বলিল, তুমি আমাকে দেখতে পারো না কেন? কি জানি কেন, সত্যেরও বড় কান্না আসিতেছিল। তাহা রোধ করিয়া সে বলিল, দেখতে পারি না তোমাকে কে বলল? তবে যত্ন করতে পারি না। নলিনী নিরুত্তরে সকল কথা শুনিতে লাগিল। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, ভেবেছিলাম এ কথা কাউকে বলবো না, কিন্তু না বলেও কোনো লাভ নেই। তোমাকে কিছু গোপন করব না। সকল কথা খুলে বলতে বুঝতে আমি এমন কেন? আমি এখনও সরলাকে, আমার পূর্ব স্ত্রীকে ভুলতে পারিনি। ভুলবো এমন ভরসাও করি না, ইচ্ছাও করি না। তুমি হতভাগ্যের হাতে পড়েছ। তোমাকে কখনো সুখী করতে পারবো এ আশা মনে হয় না। নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করিনি, নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতে পারবো না। গভীর নিশীতে দুইজনে অনেকক্ষণ এইভাবে বসিয়া রহিল। সত্যেন্দ্র বুঝিতে পারিল নলিনী কাঁদিতেছে। সে কাঁদিয়াছিল কি? একে একে সরলার কথা মনে পড়িতে লাগিল। ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জাগিয়া উঠিল। সেই নিতে এসেছ, মনে পড়ল। অনাহুত অশ্রু সত্যেন্দ্রর নয়ন রোধ করিল। তাহার পর গণ্ড বাহিয়া ধীরে ধীরে ঝরিয়া পড়িল। চক্ষু মুছিয়া সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি আপনার হাতে লইয়া বলিল, কেঁদো না নলিনী। আমার হাত কি? নিশিদিন অন্তরে আমি কি যন্ত্রণায় যে ভোগ করি তা কেউ জানে না। মনে বড় কষ্ট। এই কষ্ট যদি কখনো যায়, তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমাকে আবার যত্ন করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কজন বোঝে? নলিনী বড় বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝিল। স্বামী তাহাকে ভালোবাসে না এ কথা সে তাহার মুখে শুনিল। তথাপি তাহার অভিমান হইল না। বোকা মেয়ে, 16 বৎসরে যদি অভিমান করিবে না, তবে কবে করবি নলিনী? কিন্তু নলিনী ভাবিল, অভিমান আগে না স্বামী আগে? সেই দিন হইতে কি করিলে স্বামীর কষ্ট যায়, ইহাই তাহার একমাত্র চিন্তার বিষয় হইল। কি করিলে স্বামী সতীনকে ভুলিতে পারেন, এ কথা সে একবারও ভাবিল না। ব্যথার যদি কেউ ব্যথী হয়, কষ্টতে যদি কেউ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেহ আগ্রহ করিয়া শ্রবণ করে, তাহা হইলে বোধ হয় তাহার ন্যায় বন্ধু এ জগতে আর নেই। ইহার পর সত্যেন্দ্র নলিনীকে প্রায়ই পূর্বের কথা জানাইত। কত নিশা দুইজনেরই সেই একই কথায় অবসান হইত। সত্যেন্দ্র যে কেবল বলিত তাহা নয়, নলিনী আগ্রহের সহিত স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনিতে ভালোবাসিত। 2 বৎসর পর, 2 বৎসর গত হইয়াছে। নলিনীর বয়স এখন 18 বৎসর। তাহার আর পূর্বের মতো কষ্ট নাই। স্বামী এখন আর তাহাকে অযত্ন করেন না। স্বামীর ভালোবাসা জোর করিয়া সে লইয়াছে। যে জোর করিয়া কিছু লইতে জানে, সে তাহা রাখিতেও জানে। তাহার এখন আর কোনো কষ্টই নেই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তাহার অনেক পরিবর্তন হইয়াছে।
কাছারির কর্মের অবকাশে সে এখন নলিনীর সহিত গল্প করে, উপহাস করে, গান বাজনা করিয়া আমোদ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হইয়াছে। মানুষ যেটা পায় না সেইটাই তাহার অত্যন্ত প্রিয় সামগ্রী হইয়া দাঁড়ায়। মনুষ্য চরিত্রই এমনি। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজিয়া বেড়াও। আমি শান্তিভোগ করিতেছি, তবুও কোথা হইতে যেন অশান্তিকে টানিয়া বাহির করি। ছল ধরা যেন মানুষের স্বভাব সিদ্ধ ভাব। যে মাছটা পলাইয়া যায় সেইটাই কি ছাই বড় হয়? সত্যেন্দ্রনাথ তো মানুষ, মানুষের স্বভাব কোথায় যাইবে? এত ভালোবাসা, যত্ন ও শান্তির মধ্যে তাহার হৃদয়ে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জাগিয়া ওঠে। নিমেষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো যে বিপ্লব বাঁধিয়া যায়, তাহা সামলাইয়া লইতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তাহার মনে হয় বুঝি আর সে সামলাইতে পারিবে না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যাবসায় সমস্তই বুঝি বিফল হইয়া যাইবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখিলে সত্যেন্দ্র ভাবে সরলা থাকিতে বোধ হয় এমনটি হইত না। হইত কিনা ভগবান জানেন, হয়তো হইত না, হয়তো ইহা অপেক্ষা চতুর্গুণ হইত। কিন্তু তাহাতে কি, সেই মৎস্য যে পালাইয়া গিয়াছে। সত্যেন্দ্র এখনও সরলাকে ভুলিতে পারে নাই। কাছারি হইতে আসিয়া যদি নলিনীকে সে না দেখিতে পায়, অমনি মনে করে কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী, সে সর্বদা স্বামীর নিকটে থাকে, কারণ সে জানিত এখনও তিনি সরলাকে ভোলেন নাই। একেবারে ভুলিয়া যান এই ইচ্ছা নলিনীরও কখনো মনে হয় না। তবে অনর্থক মনে করিয়া কষ্ট না পান, এই জন্যই সে সর্বদা কাছে থাকিত, যত্ন করিত, নাই ভুলুন। কিন্তু তাহাকে তো অযত্ন করেন না, ইহাই নলিনীর ঢের। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলকাতায় তাহার বাটি নলিনীদের বাটির কাছে। কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাহাকে কাকা বলিয়া ডাকে। রায় খুড়িমা প্রায় প্রত্যহই সত্যেন্দ্রর বাটি বেড়াইতে আসেন। গোপীবাবুও প্রায় আসেন। গ্রাম সম্পর্কে খুড়শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অতিশয় মান্য করে। সত্যেন্দ্রর বাসা হইতে তাহার বাটি হইতে দুই হইলেও উভয় পরিবারে বেশ মেলামেশা হইয়াছে। নলিনীর মধ্যে কাকার বাড়ি মধ্যে মধ্যে বেড়াইতে যায়, কারণ একে কাকার বাড়ি, তাহাতে গোপীবাবুর কন্যা হেমার সহিত তাহার বড় ভাব। বাল্যকালের সখী, কেহ কাহাকে ছাড়িতে চাহে না। সেদিন তখন 12টা বাজিয়া গিয়াছে। সত্যেন্দ্র কাছারি চলিয়া গিয়াছে। কোনো কর্ম নেই দেখিয়া নলিনী ছবি আঁকিতে বসিল। কিন্তু তৎক্ষণাৎ গড়গড় করিয়া একখানা গাড়ি ডেপুটিবাবুর বাড়ির সম্মুখে আসিয়া পড়িল। কে আসিল? হেম বুঝি? আর ভাবিতে হইল না। বিষম কোলাহল করিতে করিতে হেমাঙ্গিনী আসিয়া উপস্থিত হইল। হেমা আসিয়া একেবারে নলিনীর চুল ধরিল, কহিল, আর লেখাপড়ার দরকার নেই, ওঠ আমাদের বাড়ি চল, কাল দাদার বউ এসেছে। নলিনী কহিল, বউ এসেছে? সঙ্গে আনলে না কেন? হেম কহিল, তা কি হয়, নতুন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? নলিনী কহিল, আমি তবে যাব কেন? হেমাঙ্গিনী হাসিয়া বলিল, তোর ঘাড় যাবে, এই আমি টেনে নিয়ে যাচ্ছি। চুল ধরিয়া টানিয়া লইয়া যাইলে নলিনী কেন, অনেককেই যাইতে হইত, নলিনীকেও যাইতে হইল। যাইতে নলিনীর বিশেষ আপত্তি ছিল, কারণ তাহাদের বাটি যাইলে ফিরিয়া আসিতে বিলম্ব হইত। 2-1 দিন নলিনীর বাটি ফিরিবার পূর্বেই সত্যেন্দ্রনাথ কাছারি হইতে ফিরিয়াছিলেন। সেইরূপ অবস্থায় সত্যেন্দ্রর বড় অসুবিধা হইত। তিনি কিছু মনে করুন আর নাই করুন, নলিনীর বড় লজ্জা করিত, কারণ সে জানিত কাছারি হইতে ফিরিয়া আসিয়া তাহার হাতের বাতাস না খাইলে স্বামীর গরম ছুটিত না। বিধাতার ইচ্ছা, বহু চেষ্টায় আজও নলিনী 7টার পূর্বে ফিরিতে পারিল না। আসিয়া দেখিল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করিতেছে। তখনও কিছু আহার করেনি। খাওয়াইবার ভার নলিনী আপন হস্তেই রাখিয়াছিল। কাছে আসিলে সত্যেন্দ্র হাসিল, কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হইল না। সে অন্তরে শিউরিয়া উঠিল। আসন পাতিয়া নলিনী জল খাবার খাওয়াইতে চেষ্টা করিল, কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শও করিল না। ক্ষুধা একেবারেই নেই। বহু সাধ্য সাধনাতেও সে কিছু খাইল না। নলিনী বুঝিল এই অভিমান কেন। কপাল ভাঙিয়াছে কি? আজ হেমাঙ্গিনী শ্বশুরবাড়ি যাইবে। তাহার স্বামী উপেন্দ্রবাবু তাহাকে লইতে আসিয়াছেন।
নলিনী বহু দিবস হেমার সহিত দেখা করিতে যায় নাই, তাই আজ হেমা অনেক দুঃখে করিয়া তাহাকে যাইতে লিখিয়াছে। নলিনী প্রতিজ্ঞা করিয়াছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাইবে না, কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করিতে গেলে প্রিয় সখীর সহিত আর দেখা হয় না। নলিনী বড় বিপদে পড়িল। হেমা লিখিয়াছে তাহারা 3টে ট্রেনে রওনা হইবে, তা হইলে স্বামীর অনুমতি লইয়া কি করিয়া হয়। বহু কুতর্কের পর নলিনী যাওয়াই স্থির করিল। যাইবার সময় দাসীকে সে বলিয়া দিল যেন ঠিক 3টের সময় রায়েদের বাড়িতে গাড়ি পাঠানো হয়। গাড়ি পাঠানো হইয়াছিল, কিন্তু হেমার 3টে ট্রেনে যাওয়া হইল না। সুতরাং সে নলিনীকে কিছুতেই ছাড়িয়া দিল না। অনেক জিদ করিয়াও সে হেমার হাত এড়াইতে পারিল না। হেমা আজ অনেক দিনের জন্য ছড়িয়া যাইতেছে, কতকাল আর দেখা হইবে না, সহজে কে ছাড়িয়া দেয়। বাটি ফিরিতে বিলম্ব হইলে স্বামী রাগ করিবেন, কথা বলিতে নলিনীর লজ্জা হইতেছিল। সহজে কথা কে বলিতে চাহে, এই হীনতা কে স্বীকার করে, বিশেষ এই বয়সে। অবশেষে সে কথাও সে বলিল, কিন্তু হেমা তাহা বিশ্বাস করিল না। সে হাসিয়া বলিল, বোকাও বুঝিও না, রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি, উপেনবাবু অনেক রাগ করতে জানেন। কথাটা হেমা হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু নলিনী মর্মে পীড়া পাইল। সকলের স্বামী কি এক ছাঁচে গড়া, সকলেই কি উপেনবাবুর মতো? নলিনী যখন ফিরিয়া আসিল তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। আসিয়া সে শুনিল বাবু বাইরে শয়ন করিয়াছেন। মাতঙ্গিনী ওরফে মাতু, নলিনীর বাপের বাড়ি ঝি, সে নলিনীর সহিত আসিয়াছিল। অনেক দিনের লোক, বিশেষ সে নলিনীকে অত্যন্ত স্নেহ করিত, তাই সে নলিনীকে আজ বিলক্ষণ 10 কথা জানাইয়া দিল। বাটির মধ্যে সেই কেবল জানিত সত্যবাবু বিলক্ষণ রাগ করিয়াই বাইরে শয্যা রচনা করিবার আদেশ দিয়াছিলেন। গভীর রাত্রে যখন শয্যায় শয়ন করিয়া চক্ষু মুদ্রিত করিয়া সত্যেন্দ্রনাথ পূর্ব স্মৃতি জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিল, যখন সেই বহু দিনগত প্রফুল্ল কমল সদৃশ সরলার মুখের সহিত নলিনীর মুখের ঈষৎ সাদৃশ্য আছে কিনা বিবেচনা করিতেছিল, যখন সরলার ভালোবাসার নিকট নলিনীর ভালোবাসা সাগরের নিকট গোষ্পদের জল ধারণ করিবার জন্য মনের মধ্যে বিষম ঝটিকার উৎপত্তি করিতেছিল, তখন ধীরে ধীরে দ্বার খুলিয়া নলিনী সেই গৃহে প্রবেশ করিল। সত্যেন্দ্র চাহিয়া দেখিল নলিনী। নলিনী আসিয়া সত্যেন্দ্রের পদতলে বসিল। সত্যেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। বহুক্ষণ এইভাবেই কাটিয়া গেল। দেখিয়া সত্যেন্দ্রনাথ বিরক্ত হইল। পার্শ্ব পরিবর্তন করিয়া পুরুষভাবে স্পষ্ট স্বরে কহিল, তুমি এখানে কেন? নলিনী কাঁদিতেছিল, কথা কইতে পারিল না। কান্না দেখিয়া ডেপুটিবাবুর আর একটু ক্ষুব্ধভাবে বলিল, রাত হয়েছে, যাও ভিতরে গিয়ে শোগে। নলিনী কাঁদিতেছিল। এবার চক্ষের জল মুছিয়া সে বলিল, তুমি শোবে চলো। সত্য ঘাড় নাড়িল, বলিল, আমার বড় ঘুম পেয়েছে, আর উঠতে পারবো না। কাঁদিলে সত্যেন্দ্র বিরক্ত হয়। নলিনী চক্ষের জল মুছিয়াছে, স্বামীর কাছে সে আর কাঁদবে না। ধীরে ধীরে পায়ের ওপর হাত রাখিয়া নলিনী বলিল, এবার আমাকে ক্ষমা করো, এখানে তোমার বড় কষ্ট হবে, ভেতরে চলো। সত্যেন্দ্র আর ভেতরে যাইবে না প্রতিজ্ঞা করিয়াছে। সে বলিল, কষ্টের কথা এত রাতে আর ভেবে কাজ নেই, তুমি শোগে, আমিও ঘুমুই। নলিনী সত্যেন্দ্রকে চিনিত। সমস্ত রাত্রি সে আপনার ঘরে বসিয়া কাঁদিয়া কাটাইল। বলি, ও হেমাঙ্গিনী, একবার দেখিয়া গেলে না, রাগারাগির ব্যাপার তুমি বোঝো ভালো, একবার মিটাইয়া দিবে নাকি? পরদিনও সত্যেন্দ্র বাটির ভেতর আসিল না বা নলিনীর সহিত সাক্ষাৎ করিল না। নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রর হাতে দিয়াছিল। সে সেখানা না পড়িয়াই মাতঙ্গিনীর সম্মুখে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, এসব আর এনো না। 4-5 দিন পরে একদিন নলিনীর বড়দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় আসিয়া পৌঁছলেন। হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল, কিন্তু ততোধিক বিস্মিত হইল। দাদা যে? নরেন্দ্রবাবু নলিনীর সহিত সাক্ষাৎ করিয়া হাসিয়া বলিলেন, বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন? ব্যস্ত কথাটার অর্থ নলিনী তখনই বুঝিয়া ফেলিল। হাসিয়া সে বলিল, তোমাদের যে অনেক দিন দেখিনি। ভাঙিয়াছে। যেদিন স্বামীর চরণে
প্রণিপাত করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল, সেই রাত্রে সত্যেন্দ্রনাথ একটুকুও ঘুমাইতে পারিল না। সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল এতটা না করিলেও চলিতে পারিত। অনেকবার সত্যর মনে হইয়াছিল এখনও সময় আছে, এই সময়ও গাড়ি ফিরাইয়া আনি, কিন্তু হায়রে অভিমান, তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা হইল না। যাইবার সময় মাতুও সঙ্গে গিয়েছিল, সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত। নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়াছিল যেন সে বাটিতে কোনো কথা না বলে। নলিনী মনে করিল এই কথা প্রকাশ করিলে স্বামীর অপযশ করা হইবে। ভালো হইউক আর মন্দ হইউক, তাহার স্বামীকে লোকে মন্দ বলিবার কে? পিতৃগৃহে যাইয়া নলিনী পিতামাতার চরণে প্রণাম করিল, ছোট ভাইটিকে কোলে লইল, শুধু সে হাসিতে পারিল না। মা বলিলেন, নলিনী, আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে, কিন্তু সেই শুষ্ক মুখ আর প্রফুল্ল হইল না। পৃথিবীতে প্রায়ই দেখা যায় একটা সামান্য কারণ হইতে গুরুতর অনিষ্টের উৎপত্তি হয়। শূর্পণখার ঈষৎ চিত্তচাঞ্চল্যই স্বর্ণলঙ্কা ধ্বংসের হেতু হইয়াছিল। অকিঞ্চিৎকর রূপলালসার জন্যই শুধু ট্রয়নগর ধ্বংস হইয়া গেল। মহানুভব রাজা হরিশ্চন্দ্র অতি সামান্য কারণে অমন বিপদগ্রস্ত হইয়াছিলেন। জগতে এইরূপ দৃষ্টান্ত বিরল নহে। এখানেও একটা সামান্য অভিমানে বিষম বিপত্তি ঘটিয়া উঠিল। সত্যেন্দ্রনাথের দোষ দেব কি? নলিনী কখনো অভিমান করে নাই। স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত, আর পারিল না। সে ভাবিল, এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয় সে মরে না কেন? দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল। ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরাইয়া গিয়াছে। একদণ্ড না থাকিলে যাহার চলে না, তাহার এই মিছা অভিমান কতদিন থাকে? অভিমান দারুণ কষ্টের কারণ হইয়া দাঁড়াইয়াছে। সত্যেন্দ্র প্রত্যহ চাহিয়া থাকে, আজ হয়তো নলিনীর পত্র আসিবে, হয়তো সে লিখিবে, আমায় লইয়া যাও। সত্যেন্দ্র ভাবে, তা হইলে মাথায় করিয়া লইয়া আসিব, আর কখনো এইরূপ অন্যায় ব্যবহার করিব না। কিন্তু ভবিতব্যকে অতিক্রম করিবে? যাহা হইবার তাহা হইবি, তুমি আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আজকাল করিয়া 6 মাস কাটিয়া গেল, হতভাগিনী কোনো কথা লিখিল না। পাপিষ্ঠ সত্যেন্দ্রনাথ ভাঙিল, কিন্তু মচকাইল না। 6 মাস কাটিয়া গেল, ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হইল। লুপ্ত অভিমান আবার দীপ্ত হইয়া উঠিল। ক্রোধ আসিয়া তাহাতে যোগ দিল। হিতাহিত জ্ঞান রহিত সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখিল না। ভাবিল, যাহার অহংকার এত, তাহার প্রতিশোধও তদ্রূপ প্রয়োজন। কেহই নিজের দোষ দেখিল না। সেই অর্ধ মিলিত হৃদয় দুইটি আবার চিরকালের জন্য ভিন্ন হইয়া চলিল। যৌবনের প্রারম্ভে সঞ্চুতা লতাকে কে টানিয়া বাড়াইয়াছিল, কিন্তু আর সহে না, এবার ছিঁড়িবার উপক্রম হইল। সত্যেন্দ্রনাথ, তোমার দোষ দিও না, তাহারই দিও না। দুজনেই ভুল করিয়াছ, দোষ করো নাই। ভুল দেখাইতে পারিলে আত্মগ্লানি কাহারও যে অধিক হইত তাহা ভগবানই জানেন। আমরাও বুঝিতে পারিতাম না, তোমরাও পারিতে না। বুঝিতে পারি না, কি আশঙ্কায়, কি স্বাদ পূর্ণ করতে তোমরা এতটা করলে? স্বাদ মেটে না, মেটাইবার ইচ্ছেও নেই। কি স্বাদ তাহাও হয়তো ভালো বুঝিতে পারি না। তথাপি কাতর হৃদয় কি একটা অতৃপ্ত আকাঙ্ক্ষায় সকল সময় হাহা করিয়া ওঠে? কি যে হয়, কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয়, কিছুতেই তাহা নির্ণয় করা যায় না। যাহা ঘটিবার তাহা ঘটিবে। ইচ্ছে হইলেও মনের সহিত দ্বন্দ্বযুদ্ধ করিয়াও তোমাকে অপরাধ হইতে অব্যাহতি দেব কি? ফুলশয্যা, অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না, গৃহিণীর বড় দুঃখ। অমন চাঁদপানা বউ লইয়া ঘর করিতে পারিলেন না, ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ হইয়া আছেন। জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না। এখন আর উপায় কি? ছেলেরই যদি পছন্দ হইল না, তখন কিসের বউ? ছেলের আদরেই তো বউয়ের আদর। আর আমরাই বা হাত কি? নিজে দেখিয়া শুনিয়া বিবাহ করিলে আমি কি আটকাইতে পারি? ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাস অনুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলেন। 2 বৎসর পূর্বে হরদেববাবুর মৃত্যু হইয়াছিল, সেই কথা স্মরণ হইল। চক্ষে জল আসিল,
আবার নলিনীর কথা মনে পড়িল। জলবেগ আরও বর্ধিত হইল। কি জানি কেমন বউ আসিবে। কর্তা বাঁচিয়া থাকিলে বোধহয় পোড়া কপালির এই দুরবস্থা দেখিতে হইত না। সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল। মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন। আবার পোড়া চোখে জল আসিল। জল মুছিতে মুছিতে তিনি বলিলেন, চোখে কি পড়েছে? কেবল জল আসছে। গিরিবালা বড় মুখ ফোঁড় মেয়ে, বিশেষ নলিনীর সহিত তাহার বেয়ান পাতানো ছিল। সে বলিয়া ফেলিল, এই বয়সে 3 বার, আরও কতবার চোখে কি পড়বে কে জানে। কথাটা গৃহিণী শুনিলেন। সত্যেরও কানে গেল। কাল স্বাদের ফুলশয্যা। কোথা হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে। বরকনের ঢাকাই শাড়ি, ধুতি চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের। কনের বারাণসী চেলিখানির মতো সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেহ দেখে নাই। সকলেই জিজ্ঞাসা করিতেছে, কোথাকার তত্ত্ব? একবার ঢোক গিলিয়া বলিতেছেন, সত্যর কে একজন বন্ধু পাঠিয়েছে। গৃহিণী চক্ষের জল চাপিয়া, যথার্থ সংবাদ চাপিয়া, হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্ন বন্টন করিলেন। সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল। যাইবার সময় রাজবালা বলিল, বেশ তত্ত্ব করেছে। নৃত্যকারী বলিল, তা আর হবে না, বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায়। ক্রমশ এই কথা চাপা পড়িল। তখন যোগমায়া বলিল, আচ্ছা, আবার বিয়ে করলো কেন? জ্ঞানদা কহিল, কি জানি বোন, অমন রূপে গুণে বউ, কে জানে, ওসব বোঝা যায় না। রামমণি জাতিতে নাপিতের কন্যা, তবে অবস্থা ভালো, দেখিতেও মন্দ নহে। এই নাকটি সামান্য চাপা মাত্র। কোনো কোনো পরশ্রীকাতর লোক তাহার চক্ষেরও দোষ দিত, বলিত হাতির চোখের চেয়েও ছোট। যাক, এই নিন্দাবাদে আমাদের প্রয়োজন নেই। রামমণি একটু হাসিয়া বলিল, তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলো? ছুরি সদা সর্বদা যে ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল। স্বভাব চরিত্র মন্দ লো, স্বভাব চরিত্র মন্দ, না হলে চাকরি স্থান থেকে তাড়িয়ে দেয়, আবার বিয়ে করে। মুখে কিছু না বলিলেও কথাটা অনেকের মতের সহিত মিলিল। ইহারই 2-1 দিন পরে গ্রামের প্রায় সকলেই জানিল রামমণি জমিদারের বাটির গূঢ় রহস্য ভেদ করিয়াছে। নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামুন কায়েতের মেয়ের হয়? কথাটা অনেকেই স্বীকার করিল। এবার গৃহিণীর পালা। এই কথা যখন তাহার কানে গেল, তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভূমে লুটাইয়া পড়িলেন। আমার নলিনী কুলোটা। কি জানি কেন গৃহিণী সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবাসিয়াছিলেন। জন্মের মতো সেই নলিনীর কপাল ভাঙিয়া গিয়াছে। গৃহিণী মনে মনে ভাবিলেন, সত্য হয় ভালোই, না হয় আমি নলিনীকে লইয়া কাশিবাসী হইব। পোড়া কপালির এ জন্মের মতো সব স্বাদই মিটিয়াছে। তখন তিনি দ্বার খুলিয়া মাতুকে ডাকিয়া আনিয়া আবার দ্বার বন্ধ করিলেন। মাতুই তত্ত্ব লইয়া আসিয়াছিল। দুজনের চক্ষু জলের বহু বিনিময় হইল। কেমন করিয়া নলিনী সোনার বর্ণ কালি হইয়াছে, কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে, কত কাতর বচনে সে ঠাকুরানীকে প্রণাম জানাইয়াছে ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করিয়া বিনাইয়া বিনাইয়া চক্ষু মুছিতে মুছিতে গৃহিণীকে শুনাইল। শুনিতে শুনিতে গৃহিণীর পূর্ব স্নেহ শতগুণ বর্ধিত হইয়া উঠিল। পুত্রের ওপর দারুণ অভিমান জন্মিল। মনে মনে তিনি ভাবিলেন, আমি কি সত্যর কেউ নই? সকল কথাই কি আমার উপেক্ষার যোগ্য? আমার কি একটা কথাও থাকিবে না? আমি আবার নলিনীকে গৃহে আনিব? অমর লক্ষ্মীর এই দশা করিতে আছে। সেই দিন সন্ধ্যার সময় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন, নলিনীকে নিয়ে এসো। পুত্র ঘাড় নাড়িয়া বলিল, না। জননী কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, ওরে আমার নলিনীর নামে গ্রামময় কলঙ্ক রটছে যে, তুই তার স্বামী, তার মান রাখবি না? কিসের কলঙ্ক? অমন করে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব? মুখ বন্ধ করে কি হবে? তবু আনবি না? না। জননী অতিশয় ক্ষুব্ধ হইলেন। কিরূপ ক্ষুব্ধ হইতে হইবে, তখন কি কথা বলিতে হইবে, তাহা তিনি পূর্ব হইতে স্থির করিয়া আসিয়াছিলেন। সুতরাং কিছু ভাবিতে হইল না। বলিলেন, তবে কালই আমাকে কাশী পাঠিয়ে দাও। আমি এখানে এক দণ্ডও আর থাকতে চাই না। সত্য আর সে সত্য নেই। সরলার আদরের ধন, ক্রীড়ার দ্রব্য, শখের জিনিস, অন্যমনস্ক উচ্চমনা সরল হৃদয় প্রফুল্ল বদন স্বামী, নলিনীর বহু যত্নের বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনা তার নেই। সেও বুকে পাষাণ চাপাইয়াছে। লজ্জা সরম হিতাহিত জ্ঞান সকলই হারাইয়াছে।
সে অনায়াসে বলিল, তোমার যেখানে ইচ্ছে হয় যাও, আমি আর কাউকে আনতে পারবো না। সত্যের মুখে এই কথা শুনিবেন মা তাহা স্বপ্নেও ভাবেননি। কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন। যাইবার সময় একবার বলিলেন, বউ আমার কুলোটা নয়, তা বেশ চেনো। গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না। পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডাকিয়া বলিলেন, তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে, দেখেছ কি? সত্য ঘাড় নাড়িল, বলিল, না, কে বন্ধু? জানি না, বসো, কাপড়গুলো নিয়ে আসি। অল্পক্ষণ পরে পিসিমা একতারা কাপড় লইয়া আসিলেন। সত্য দেখিল বেশ মূল্যবান বস্ত্র। সে বিস্মিত হইল, কোন বন্ধু পাঠাইয়াছে? চেলিখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলিয়া দেখিল একখানা ক্ষুদ্র পত্র। হস্তাক্ষর দেখিয়া সত্যেন্দ্রর মাথা ঝাঁত করিয়া উঠিল। লেখা আছে, ভগিনী, স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নেই। তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও। সেই রাতে ফুলশয্যা সত্যেন্দ্রনাথ পক্ষে কণ্টক শয্যা হইল। নরেন্দ্রনাথের পত্র। যুবার অভিমান কোন বালকে দেখিয়াছে কি? সত্যেন্দ্রের ন্যায় অভিমান করিয়া একটা অনর্থপাত করিতে কোনো বালককে দেখিয়াছ কি? ছেলেবেলায় পুস্তক লইয়া খেলা করিতাম বলিয়া পিতার নিকট শাস্তি ভোগ করিয়াছি। সত্যেন্দ্রনাথ, তুমি হৃদয় লইয়া খেলা করিয়াছ, শাস্তি পাইবে, ভয় হয় কি? তোমরা যুবা, সমস্ত সংসারটাই তোমাদের সুখের নিকেতন। কিন্তু বলো দেখি, তোমাদের কাহারও কি এমন একটা সময় আসে নাই যখন প্রাণটা বাস্তবিকই ভার বোধ হইয়াছে, যখন জীবনের প্রত্যেক গ্রন্থিগুলি শ্লথ হইয়া ক্লান্তভাবে ঢলিয়া পড়িবার উপক্রম করিয়াছে? না হইয়া থাকে একবার সত্যেন্দ্রনাথকে দেখো। ঘৃণা করিতে ইচ্ছে হয় স্বচ্ছন্দে ঘৃণা করো। ঘৃণা করো, সহানুভূতি প্রকাশ করিও না। ঘৃণা করো, কিছু বলিবে না, দয়া করিও না, মরিয়া যাইবে। পাপী যদি মরিয়া যায়, প্রায়শ্চিত্ত ভোগ করিবে কে? সত্যেন্দ্র শান্ত জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা লইয়া আসে। সমস্ত দিন ছটফট করিয়া যেন সে বোঝা আর নামাইতে পারে না। সত্যেন্দ্রর মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্মৃত হইয়া গিয়াছে। শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহার সাধের নলিনী পাবনায় চরিত্রহীনা হইয়াছে, তাই সে তাহার স্বামী কর্তৃক পরিত্যক্ত হইয়াছে। প্রায় 2 মাস গত হইল সত্যেন্দ্রনাথের বিবাহ হইয়াছে। আজ একখানা পত্র একটি ছোট পার্সেল আসিয়া সত্যেন্দ্রর নিকট পৌঁছল। পত্রটি নলিনীর দ্বারা নরেন্দ্রনাথবাবু দিয়াছেন। সেখানে এই, আমি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি, সে কেবল আমার প্রাণাধিকা ভগিনী নলিনীর জন্য। মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টিও আপনার নিকট পুনঃপ্রেরিত হয়। আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম। ভগিনীর ইচ্ছে ছিল এটি আপনার নতুন স্ত্রীকে পরাইয়া দেন, ভরসা করি তাহার আশা পুরিবে। আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুনয় করিয়া গিয়াছে যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পায়। শ্রী নরেন্দ্রনাথ। নলিনী যখন একটা ছোট পুত্র সন্তান হইয়া মরিয়া যায়, সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরীয়টি তাহার হস্তে পরাইয়া দিয়াছিল, সে কথা মনে পড়িয়াছিল কি? সত্যেন্দ্রনাথ তার পাবনায় যায়নি। যে কারণেই হোক, মাতা ঠাকুরুনী আর কাশীবাসী হইতে পারিলেন না। নতুন বধূর নাম ছিল বিধু। বিধু বোধ হয় পূর্বজন্মে নলিনীর ভগিনী ছিল। এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সুন্দর ছোট গল্প বোঝা। আশা করছি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 গল্পটি একটি লাইক করবেন। গল্পপ্রেমীদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এবং নিত্য নতুন এই ধরনের গল্প শোনার জন্য গল্পনির চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের গল্প পছন্দ। দেখা হবে আবার নতুন গল্প নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।